হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থা, যার মধ্যে একটা অংশ ছিল ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার, আর একটা অংশ ছিল আহ, বাজার দর নিয়ন্ত্রণ। আমরা ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে। আজকে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারণ আমরা আগের ক্লাসে যেটা দেখেছি যে তিনি তার পূর্বসূরি সুলতানদের থেকে রাজস্বটা অনেকটাই বাড়িয়ে ফেলেছিলেন। অর্থাৎ রাজস্ব এক ধাপে অর্ধেকে পরিণত হয়েছিল। একজন কৃষক সারা দিন উপার্জন যা করত বা সারা বছরে যা উপার্জন করত, বা অন্যান্য কারিগর যা উপার্জন করত, তার অর্ধেক রাষ্ট্রকে কর হিসাবে দিয়ে দেয়া হতো, দিতে বাধ্য করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, রাজস্বের পরিমাণ এক ধাপে অর্ধেক হয়ে যাওয়া বা 50-50 রাজস্ব হওয়া, 50% রাষ্ট্রকে দিয়ে দেয়া, এই যে বিষয়টা, এটা সাধারণ মানুষেরকে কি বিদ্রোহমুখী করেনি? যে রাষ্ট্র তার প্রতি এরকম চরম নির্মম শোষণ নামিয়ে আনছে। এর উত্তরে আমি বলবো যে সেই অর্থে কিন্তু কোনো সমস্যা তখন হয়েছিল না। আমরা জানি যে সমকালীন বিভিন্ন সোর্স, উপাদান, বিশেষ করে জিয়াউদ্দিন বারনী, আমির খুসরো, এই সমস্ত পণ্ডিতদের লেখক মানে লেখা রচনা, তাদের মধ্যে থেকে যেটা জানা যায় যে আলাউদ্দিন খলজি দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য বাজার ব্যবস্থা প্রবর্তন করেন, এবং এই ব্যবস্থাটা সম্পর্কে আধুনিক ঐতিহাসিকরা খুবই প্রশংসিত দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিশ্লেষণ করেছেন। এক কথায় বলতে গেলে আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তার, তার সামরিক সাফল্য, আবার অন্যদিকে তার এই অর্থনৈতিক সংস্কারমূলক কর্মসূচি, এক কথায় তাকে মধ্যযুগের সুলতানদের ইতিহাসে একটা অন্য মর্যাদা এনে দিয়েছে। আমরা দেখেছি যে তার প্রায় সেই সময়ে 4,70,000 সৈন্য, এবং সেই সৈন্যবাহিনীর ভরণ পোষণ চারটিখানি ব্যাপার। এবং সেই ভরণ পোষণ প্রসঙ্গেই আমরা দেখছি ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার, এবং তারপরেই আমরা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থাৎ এক একটা কর্মসূচি এক একটার সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। আলাউদ্দিন খলজি রাজস্ব বাড়াচ্ছেন, তিনি জানেন যে রাজস্ব বাড়িয়ে দিচ্ছি তার মানে জনসাধারণের দুর্দশার শেষ থাকবে না, কিন্তু তিনি এটাও ভেবেছিলেন যে এমন ভাবে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে যাতে করে সাধারণ জনগণের কোনো অসুবিধা না হয়। এবং এই উদ্যোগকে সামনে রেখে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আলাউদ্দিন খলজি মনে হয় ভারত ইতিহাসের প্রথম ব্যক্তিত্ব যিনি রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন। অর্থাৎ আজকের যুগে আমরা রেশন কার্ড নিয়ে যেমন কম দামে খাদ্যশস্য পাই সরকারের তহবিল থেকে, সেই ব্যবস্থার ফাউন্ডার ফাদার হচ্ছে আলাউদ্দিন খলজি, নাম্বার ওয়ান। অর্থাৎ কৃষক, কারিগর, যাদের জীবন ধারণের ন্যূনতম উপার্জনটুকু রাজস্ব হিসাবে আলাউদ্দিন খলজি প্রায় অর্ধেক নিয়ে নিত, তাদের অন্ন সংস্থানের জন্য আলাউদ্দিন খলজি রাষ্ট্রের তরফ থেকে রেশনিং সিস্টেম ইন্ট্রোডিউস করছেন, নাম্বার ওয়ান। নেক্সট যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে মার্কেট প্রাইসকে কন্ট্রোল করা। যেহেতু একজন, যদি আমরা তর্কের খাতিরে সামান্য একজন কৃষকের উপার্জনকে 100 টাকা ধরি, তাহলে 50 টাকা রাষ্ট্র নিয়ে নিচ্ছে, তার কাছে থাকছে 50 টাকা। তাহলে সেই কৃষকটা, যার কাছে আগে থাকতো 75 টাকা, এই যে 25 টাকার ঘাটতি, সেইটা কিভাবে আলাউদ্দিন খলজি ম্যানেজ করেছিলেন? এইখানেই তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্ভাবন।
এবং তিনি সাহানাই, মান্ডি, সেরাই, আদল এই ধরনের আহ, একাধিক বাজার স্থাপন করছে, যেখানে বিভিন্ন পণ্য সামগ্রী আনা হতো দিল্লির বাইরে থেকে, উত্তর পশ্চিম সীমান্ত, দক্ষিণ ভারতের কিছু এলাকা, বদায়ন, এই সমস্ত এলাকা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কৃষক এবং কারিগররা নিয়ে আসতেন দিল্লির বাজারে বিক্রি করার জন্য। কিন্তু আলাউদ্দিন খলজি প্রথম ব্যক্তি যিনি বাজারে প্রাইস ট্যাগ লিস্ট করে টাঙিয়ে দিলেন, লিস্ট করাবার ব্যবস্থা করলেন যে এই নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না। অর্থাৎ জিনিসপত্রের দাম একটা ফিক্সড প্রাইস করে দিলেন। আজকের যুগে যদি আমরা দেখি যে কোনো কিছু জিনিস কিনতে গেলে সেই বস্তুর কোনো একটা অংশে লেখা থাকে MRP এত টাকা, 100 টাকা, 200 টাকা। এমআরপি, এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। অর্থাৎ সেই দোকানদার যাই করুক না কেন, কোম্পানি থেকে বা সরকারের তরফ থেকে এমআরপি যেটা ফিক্সড করা আছে তার বেশি তিনি কোনোভাবেই নিতে পারবেন না, নিলে এটা দণ্ডনীয় অপরাধ। একইভাবে আলাউদ্দিন খলজি তার বাজার ব্যবস্থায় প্রাইস ট্যাগ ঝুলিয়ে দিলেন, যে চাল, গম, ভোজ্য দ্রব্য, ব্যবসায়ী দ্রব্য, অন্যান্য বস্তু সামগ্রী সমস্ত কিছুর একটা প্রাইস রেট বেঁধে দিলেন। আচ্ছা, এর মধ্যে দিয়ে তাহলে কি ব্যবসায়ীর লস, মানে সমস্যার সমাধান মিটে যেত? যে ব্যবসায়ীরা আগে দিল্লিতে ব্যবসা করতে আসতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, তারা আগে যে দামে বিক্রি করত, এখন তাকে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। কেন? না, স্টেট পাওয়ার বা সুলতান সেটা বাধ্য করছেন, তা না হলে তাকে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। তাহলে এখানে অনিবার্যভাবে প্রশ্ন এসে যায়, তাহলে ওই সমস্ত ব্যবসায়ী যারা পণ্য বিক্রি করতে দিল্লির বাজারে সানাই, মান্ডি, সেরাই, আদলে এসেছিলেন, তাদের কি কোনোভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল? আবার পাশাপাশি আমরা যদি উল্টো দিকে কৃষকদের, কারিগরদের অবস্থা দেখি, যারা 100 টাকা উপার্জন করতো, তাদের আমি একটু আগেই বললাম 50 টাকা রাষ্ট্র ট্যাক্স বা রাজস্ব হিসাবে আদায় করে নিচ্ছে, বাকি 50 টাকায় তাদের জীবনযাপন চালাতে হচ্ছে। তাহলে আগে তাদের কাছে থাকতো 75 টাকা, এখন তাদের কাছে আছে 50 টাকা। তাহলে তাদের জীবন ধারণের মান কি নেমে গিয়েছিল, যতই রেশনিং সিস্টেমের ব্যবস্থা করুক না কেন? এই প্রশ্নের উত্তরে আমরা দেখি যে আলাউদ্দিন খলজি এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে যার মধ্য দিয়ে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। জাস্ট ফর এক্সাম্পল, ধরো একজন কৃষক তার 1 বিঘা জমি চাষ করছে। এখন চাষ করতে গেলে তাকে ট্রাক্টর ভাড়া নিতে হয়, বীজ কিনতে হয়। আলাউদ্দিন খলজির মার্কেট প্রাইস কন্ট্রোল পলিসির আগে তাকে হয়তো সেই বীজ কিনতে হতো 10 টাকায়, কিন্তু বাজারে বীজের দামকে আলাউদ্দিন খলজি বেঁধে দিলেন, কন্ট্রোল করলেন, সেটা এখন পাওয়া যাচ্ছে 5 টাকায়। অনুরূপভাবে ওই চাষিটা হয়তো কারোর থেকে লাঙল ভাড়া নিয়ে আসতো 10 টাকায়, আলাউদ্দিন খলজির চাপে সে লাঙলটা ভাড়া পাচ্ছে 2 টাকায় কি 5 টাকায়। ওই কৃষকটা অন্য কারিগরকে হয়তো চাষ করতে লাগাতো, যে লেবার ওয়েজ ছিল, তাদের যে দাম ছিল সারাদিনের, সেটা হয়তো ছিল 10 টাকা কি 20 টাকা। আলাউদ্দিন খলজির সময় সেই লেবারের ওয়েজ মজুরিতে নেমে এলো হাফ, 10 টাকায়। অ্যাপারেন্টলি তাহলে কি ওই লেবারের উপার্জন কমে গেল নাকি? হ্যাঁ, কমলো। কারণ আগে সে 20 টাকা পেতো, এখন 10 টাকা পাচ্ছে দিনকে দিনে খেটে, 2 ঘন্টা কাজ করে হয়তো মাটি কুপিয়ে দিয়ে। তাহলে কি ওই লেবারের জীবনের মান উন্নয়ন ঘটে গেল নাকি? মানে জীবনের মানের অবনতি ঘটলো নাকি? হ্যাঁ, ঘটে গেল আপাত দৃষ্টিতে। কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাইছি, একজন কৃষক তার 1 বিঘা জমি চাষ করতে আগে হয়তো তার খরচ হয়েছিল 40 টাকা, কিন্তু আলাউদ্দিন খলজির মার্কেট প্রাইস কন্ট্রোল পলিসির ফলে তার সামগ্রিকভাবে চাষের খরচে দাঁড়াচ্ছে হয়তো
25 টাকা। তাহলে হয়েছিল 40 টাকা আগে, এখন লাঙলের ভাড়া কমে গেল, বীজের দাম কমে গেল, সারের দাম কমে গেল, কারণ তাকে আর মার্কেট প্রাইস কন্ট্রোল করে রেখেছে তো আলাউদ্দিন। ফলত উৎপাদন খরচটাও কমে গেল। উৎপাদন খরচ কমে যাওয়ার ফলে অটোমেটিক্যালি বিক্রয় মূল্যও কমে যাবে, কারণ সে 2 টাকায় তৈরি করে নিশ্চয়ই 20 টাকায় বিক্রি করবে না, হার্ডলি 10 টাকায় বিক্রি করার রাষ্ট্রের নির্দেশ দিল। তাহলে কৃষকরা যারা ফসল বিক্রি করছে, রাষ্ট্র যখন আগে 20 টাকায় বিক্রি হতো, এখন 10 টাকায় নির্দেশ দিচ্ছে যে বিক্রি করতে হবে তোমাকে, তখন সেই কৃষকরা অনায়াসে সেই পণ্য বিক্রি করতে পেরেছিল, কারণ আগে তাকে ওই ফসল ফলাতে খরচ করতে হতো 10 টাকা, সেই জন্য সে 20 টাকায় বিক্রি করতো বা 12 টাকা। কিন্তু এখন সেটা তৈরি করতে 3 থেকে 4 টাকা বা 2 টাকা খরচ হচ্ছে, তাই অনায়াসে সে 10 টাকায় বিক্রি করতে পারছে, ডিউ টু দ্য মার্কেট পলিসি, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে দিয়ে। একইভাবে ওই কৃষক বা কারিগর সেই যে টাকা উপার্জন করতো, ধরো 100 টাকা, এখন সে 50 টাকা উপার্জন করছে, তার মধ্যে দিয়ে তার ছেলে স্ত্রী পুত্রের ভরণ খরচ, লেখাপড়া কিভাবে চালাবে? সিমিলারলি, যে লোকটা আগে একটা খাতা বিক্রি করতে হয়তো, বা ওই সময়ের কোনো লেখার সামগ্রী বিক্রি করতে হয়তো 4 টাকায়, আলাউদ্দিন খলজি তাকে 2 টাকায় বিক্রি করতে বাধ্য করছে। তাহলে কি তার দোকানের লস হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে আপাত দৃষ্টিতে। কিন্তু সে যে খাতাটা বিক্রি করছে 2 টাকায়, সে হয়তো সেই খাতাটা বা লেখার সামগ্রী অন্যজনের থেকে কিনছে বাধ্য হয়ে 1 টাকায়, কারণ আগে থেকে কিনতে হতো 5 টাকায়, এখন 1 টাকায় কিনতে হচ্ছে। তাহলে তার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, 1 টাকায় কিনে 2 টাকায় বিক্রি। আগে থেকে 3 টাকায় কিনতে হতো, তাই থেকে 6 টাকায় বিক্রি করতে হতো। ফলত এক অদ্ভুত সিস্টেম আলাউদ্দিন খলজি প্রবর্তন করেছিলেন, প্রাইস ট্যাগ তৈরি করে, মূল্য নিয়ন্ত্রণ প্রথা, বাজার দর নিয়ন্ত্রণ। সামগ্রিক ক্ষেত্রটা শুধুমাত্র কোনো একটা জিনিসের দাম কমিয়ে দিলাম তা নয়, সেই জিনিসটা যার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ধান তৈরি করতে গেলে ধানের বীজ কিনতে হবে, সার কিনতে হবে, সেই বীজ এবং সার তারও দাম কমলো, ফলত ধান তৈরির খরচ কমে গেল। খরচ কমে যেতে কৃষকরা কম দামে সেটা বিক্রি করতে পারে। একইভাবে সেই কৃষক পরিবার যখন কামারের কাছে যাচ্ছে কোনো কিছু কিনতে, কামার সালের জিনিসের দামও কমে গেল। কেন? না, তাকে লোহাও কম দামে সে কিনতে পারছে আলাউদ্দিনের সিস্টেমের ফলে, কারণ আগে তাকে বেশি দামে কিনতে হতো, এখন সে কম দামে কিনতে পারছে, তাই সে কম দামে বিক্রি করতে পারছে। একইভাবে বই খাতার জিনিস, মানে ওই সময় লেখাপড়ার সামগ্রীর দাম কমে গেল, কারণ যে লেখাপড়ার জিনিস সামগ্রী বিক্রি করে জীবন ধারণ করতো, চাল কিনতো, সে মার্কেটে কম দামে চাল কিনতে পারছে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, যাদেরকে ফোর্সফুলি দাম কমানো হলো, তারা কি 2 নম্বরই করতো না? হ্যাঁ, করতো। সেই 2 নম্বরই যদি করতো, আলাউদ্দিন খলজি তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছিলেন এবং বাজারে বিভিন্ন ধরনের অফিসার নিয়োগ করেছিলেন। তাদের সর্বদা দৃষ্টি ছিল যে কেউ কোনো জিনিস কম না দেয়। কম দামে জিনিস বিক্রি হচ্ছে বলে 1 কেজি চাল কিনতে গেছে একজন, তাকে ধরো 900 950 গ্রাম চাল দিয়ে। যদি এরকমটা ঘটতো তাহলে কি হতো? আলাউদ্দিন খলজি নির্দেশ দিচ্ছেন, যে বা যিনি এই কাজটা করবেন, ধরা পড়লে, ধরো 1 কেজি চালের মধ্যে 100 গ্রাম চাল কম দিয়েছে হয়তো, যদি ধরা পড়ে, তাহলে তার শরীরের 100 গ্রাম মাংস কেটে নেওয়া হবে, এই আদেশ জারি করেছে। এবার ভাবো কার শরীরে কত মাংস আছে। সুতরাং কোনো ব্যবসায়ী 2 নম্বরই করার সাহসটা আর পেল না, কারণ তাদের পক্ষে সম্ভব ছিল না নিজের শরীরের মাংস কেটে সেই ভরণ পোষণ করা। ফলত মার্কেট সিস্টেমটা একটা
কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হতো আলাউদ্দিন খলজির সময়। তাহলে এই আলাউদ্দিন খলজির বাজার দর ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং মূল্যকে হ্রাস করা, প্রাইস ট্যাগ তৈরি করা, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, এই সব কিছুই তিনি করেছিলেন কোন উদ্দেশ্যকে মাথায় রেখে? তার সেনাবাহিনীর ভরণ পোষণ, এবং যাতে সেই ভরণ পোষণ ট্যাক্স যে তিনি আদায় করছেন তার জন্য তাদের সাধারণ মানুষের জীবনে যাতে সেই ট্যাক্স আদায় করার প্রভাবটা অনুভূত না হয়, তাদের যেন মনে না হয় আমাদের অর্ধেক কেড়ে নিচ্ছে, তারা যেন কখনোই অভুক্ত না থাকে, এই চিন্তা ভাবনা থেকে আলাউদ্দিন খলজি তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা ইন্ট্রোডিউস করেছিলেন, প্রবর্তন করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে এটা কতটা সফল হয়েছিল। আমরা ইতিহাসে দেখেছি আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাও মুছে যায়, অন্য সিস্টেম আবার যেমন পুরনো সিস্টেম ছিল সেগুলো প্রচলিত হয়, এবং সতীশচন্দ্র তিনি প্রশ্নও তুলেছেন যে কতটা এটা বাস্তবায়িত হয়েছিল, শুধু কি দিল্লির এলাকার জন্য না সমগ্র সুলতানি সাম্রাজ্যের জন্য, এটা অ্যানাদার ইস্যু। কিন্তু আমি যে বিষয়টা আলোচনা করতে চাইছি যে একজন রাষ্ট্রনেতা হতে গেলে, রাষ্ট্রনীতিবিদ হতে গেলে তাকে কত দিকে দূরদৃষ্টি রাখতে হয়। তাই আলাউদ্দিন খলজি তিনি যেমন রাজস্ব বৃদ্ধি করছেন, সেই রাজস্ব বৃদ্ধি যাতে সরাসরি জনগণের জীবনে কোনো প্রভাব না ফেলে, তাদের জীবনের মানের অবনয়ন না হয়, অবনতি না হয়, সেদিকে দৃষ্টি রেখে তিনি আবার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করলেন। এখন এটা সত্যি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সিস্টেম উঠে গেলেও আজকের আধুনিক যুগে যদি আমরা দেখি তার সিস্টেম কিন্তু এখনো চালু আছে। আমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই তাহলে আগে আমাদের হাতে মেনু কার্ড ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রত্যেকটা জিনিসের পাশে প্রত্যেকটা জিনিসের দাম লেখা থাকে, মূল্য লেখা থাকে, তার বেশি তারা নিতে পারেন না। ফলত এই যে প্রাইস ট্যাগ, কোন একটা দোকানে গেলে সেখানে আগে সব লিস্ট করে দেখানো আছে যে এই পণ্যের দাম এত, চাল এত, গম এত, আটা এত, চিনি এত টাকা কেজি। এই জিনিসটা, এই সিস্টেমটার ফাউন্ডার ফাদার এক কথায় আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজিকে আমরা ডিফারেন্ট লুকে ডাইভার্স ক্যারেক্টার হিসাবে দেখতে পাই। কখনো তিনি অত্যন্ত ক্রুয়েল, নৃশংস, বর্বরের মতো আক্রমণ, যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের পাশাপাশি আমরা দেখছি একটা সৃজনশীল মন, একটা অর্থনীতিবিদের মন, তার কার্যকলাপ, তিনি কিভাবে সাধারণ মানুষের মধ্যে এই রাষ্ট্রীয় আইন কানুনকে জারি করেছিলেন এবং সাধারণ মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয়েছিল, অর্থনীতিটাকে কিভাবে তিনি কন্ট্রোল করেছিলেন, সেটা আমরা দেখতে পাই। এজন্যই হয়তো লেনপুল বলেছেন ঐতিহাসিক, তিনি যেন দুঃসাহসিক অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, পলিটিক্যাল ইকোনমিস্ট, রাজনৈতিক অর্থনীতিবিদ। ফলত আমরা যদি আজকের কনটেক্সটটা দেখি, আজকের যুগে যদি আলাউদ্দিন খলজি থাকতো তাহলে কি হতো? হয়তো সিচুয়েশনটা অন্য ধরনের হতো, এত জিনিসপত্রের দাম হয়তো বৃদ্ধি ঘটতো না। তা কি হতো না হতো সেটা পরের কথা। আমি জাস্ট যেটা বলতে চাই যে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থার দুটো স্তম্ভ, একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা সংস্কার, একটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে রাজস্ব ব্যবস্থা যখন বেশি হয়ে গেল তখন বাধ্য হয়ে অনিবার্যভাবে আলাউদ্দিন খলজি মার্কেটটাকে কন্ট্রোল করতে লাগলেন, এবং যাতে করে যতটা রাজস্ব আদায় করার পর সাধারণ মানুষের হাতে টাকা থাকছে কিছু অংশ, সেই টাকা দিয়ে যেন তাদের জীবনটা চলে যায়, অচল না হয়ে যায়, কষ্টে না দিন কাটতে হয়। এই চিন্তা ভাবনা নিয়ে আলাউদ্দিন খলজি তার মার্কেট প্রাইস কন্ট্রোল পলিসি অ্যাডপ্ট করেছিলেন এবং সেটার বাস্তবায়ন ঘটিয়েছে। তাহলে এখানে আমাদের আলাউদ্দিন খলজি বা খলজি শাসন ব্যবস্থা, এর পরে অন্যান্য কয়েকজন শাসক টিকে ছিল, কিন্তু আলাউদ্দিন খলজির মতো কেউ অত উজ্জ্বল হতে পারেননি। যদিও মালিক কাফুর কিছুদিনের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। তাহলে মোটামুটি আলাউদ্দিন খলজির হাত ধরেই আমরা খলজি শাসনের পরের দিকে চলে যাব। নেক্সট ক্লাসে দেখা যাক কি আলোচনা করা যেতে পারে। প্রবাবলি হয়তো তুগলক ডায়নাস্টি শুরু হবে, গিয়াসউদ্দিন তুগলক, তারপরে আমরা দেখব মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক।
এই তিনটে ক্যারেক্টার আমরা আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। ওকে, সকল ভালো থাকো, ধন্যবাদ। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।